কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে। আমার মা আমাকে জন্ম দিয়ে বলেছিল বোধহয় পৃথিবীর কাছে যে একটা অভিনেতাকে জন্ম দিলাম। বাবা আমার পছন্দ করতেন না আমি থিয়েটার করি। বড়দের এগেনস্টে জেহাদ ঘোষণা করে আমি একটু অহংকারী শিল্পী হিসেবে। আমার জীবনটাই না সমস্যার, কেউ আমি একটু ভুলভাল জীবন। আমি খুব ছোটবেলায় বিয়ে করে ফেলেছি, পাড়ারই মেয়ে, পাশের বাড়ি। হ্যাঁ, পাড়ার শিল পাড়ায় রাখা হয় না, আগে ছিল। তিনি পছন্দ করতেন না একটা নাটক করা ছোট লোক ছেলে দিন রাত নাটক করে বেড়ায়, তার সাথে কি একটু মেলামেশা হবে। আধ ঘন্টার মধ্যে যদি বাড়িতে না ফেরে তাহলে কিন্তু বাঁশ ডলা দিয়ে তোকে মেরে ফেলে দেবো। গাদের তুই হাতে না বাঁশ ডলা দিলে না, বাঁশ ডলা খাইতে হবে। হ্যাঁ, বালির ব্রিজে রাস্তার উপর দাঁড়িয়ে সিঁদুর পরিয়েছিলাম। 1 মাস পুলিশের তাড়া খেয়ে সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরে বেরিয়েছি। আমি এর যা থাকে করে এই জীবনটাকে এই জায়গায় নিয়ে এসেছি, যা হবে দেখা যাবে। স্পষ্ট বক্তা হয়ে বিপদে পড়েছেন। প্রডিউসার থেকে শুরু করে প্রোডাকশন বয় সবটা নষ্ট হয়ে গেছে। দূরদর্শন ছিল হচ্ছে 32-35 থেকে টিআরপি, এখন শুনি আমাদের 3 টিআরপি কেক কাটা হবে। আমি একটু উপর বলি, পুরোটা এভাবে বললে আমার ক্ষতি হয়ে যেতে পারে। 2টো পরিচালক আমাকে পরপর 2টো ছবি থেকে বাদ দিয়ে দিল। কেননা তাকে আমি বলেছি যে আমি গিয়ে একটু বসতে হয় বোধহয়, দাদা হ্যালো দেখবেন একটু, এই দাদা কেমন আছো দাদা, দাদা ভালো। যোগ্য মানুষের মূল্যায়ন কোনো সময় মৃত্যুর আগে হয় না। কেউ যেন ওই যখন চলে যাওয়ার পরে মূল্যায়ন হবে তখন যেন এইটা অন্তর থেকে মানুষ বলেন সত্যি অসাধারণ ভালো মানুষ ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্য, তবে তাকে এইরকম আলাপচারিতে খুব একটা পাওয়া যায় না, আপনারাও সেটা জানেন। যতটা দেখি তার পর্দায় অভিনয় এবং তার যে গুণমুগ্ধ ভক্ত রয়েছে সেটা বলার আর অপেক্ষা রাখে না। আমি প্রথমত তোমাকে থ্যাংক ইউ এই সময়টা দেওয়ার জন্য। তো একটু বলো যে এই যে দীর্ঘ কেরিয়ার, নাটক, তারপর পর্দায় অভিনয়, আমরা যেটা বলি যে ক্যামেরার সামনে অভিনয়, এটা শুরুটা কিভাবে হয়? কখন মনে হলো অভিনেতা হব? না, আমার ওটা মনে হয়নি কোনোদিন। যদি এক কথায় বলতে হয়, আমার মানে আমার উদাহরণ দেওয়ার তালিকা একটু অন্যরকম। আমার মা আমাকে জন্ম দিয়ে বলেছিল বোধহয় পৃথিবীর কাছে যে একটা অভিনেতাকে জন্ম দিলাম। আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। 11 বছর বয়সে থিয়েটার, সেই অর্থে নাটক, ওইটুকুনো বাচ্চা অবস্থায় আমাদের সেই সময় যে বন্ধুবান্ধব ছিল তাদের নিয়ে বড়দের এগেনস্টে জেহাদ ঘোষণা করে একটা নাটকের বই নিয়ে এসে নিজের দায়িত্বে ডিরেকশন দিয়ে নিজেরাই টাকা তুলে স্টেজ খাটিয়ে নাটকটা পরিবেশন করি। নামার পরে শো শেষ হওয়ার পরে বেশ কয়েকজন এসে আমার পিঠ চাপড়ে বলল আমার জীবনের সর্বনাশটা ঘটাবার জন্যে, অসাধারণ, কি ভালো অভিনয় করেছিস তুই, চালিয়ে যা, থামিস না কিন্তু, তোর হবে। ওইটা একটা বীজ ঢুকে গেল ভেতরে। কোথাও মনে হলো হ্যাঁ আমি পারবো পারবো পারবো, নেশা তৈরি হলো আস্তে আস্তে, সেই থেকেই শুরু। বিষ কেন বলছেন? সেই নেশা বা সেই পেশাই তো আজকে এখানে, এবং ওই অভিনেতা নামের আগে বসে যাওয়া, এই 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 যে পাওয়াটা, এটাই তো অনেক পাওয়া। মানুষজন চিনে, জানে, আপনাকে ভালোবাসে। অনেক। বিষ কেন বলি, কখনো কখনো কাজের মধ্যে দিয়ে যখন ওই মনটা ভেঙে যায় কোনো না কোনো কারণে, কোনো অনুযোগ নেই আমার, তখন কখনো মনে হয় যে ওই লোকটি যদি ওইটা না বলতো, ওই নেশাটা না ধরিয়ে দিত, তাহলে তো এই যে মন খারাপটা হতো না, হয়তো বা কেটে যায়। তারপরে আবার যখন পাঠ করতে যাই তখন আবার ওইসব ভুলেই যাই। ভালোই লাগে পাঠ করতে। আমরা আজকে ওনার বাড়িতে রয়েছি এবং এই বাড়ি দীর্ঘ বছরের বাড়ি, এই বাড়ি থেকেই বেড়ে ওঠা, এই বাড়ি থেকেই অভিনেতা হওয়া। একদম। তো একটু শুনি আমি যে কিভাবে ছোটবেলাটা কেটেছিল, তারপর অভিনয়ে আসা, এবং এই যে স্টুডিও পাড়া বলি এখন আমরা, ক্যামেরার সামনে অভিনয়, সিনেমা, সিরিয়াল, সবটা নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা না একটু মানে কালচারাল ফ্যামিলি আমরা, সেই অর্থে এত বিস্তর ইতিহাস অতটা না বলে আমি যদি সংক্ষেপে যাই, আমার মা অসাধারণ বেহালা বাজাতেন। এবার হঠাৎ করে শুনলে এটা কীরকম লাগে যে আমার মা মানে সে বৃদ্ধা, আমিই দেখেছি বৃদ্ধা বলতে গেলে। তো
তিনি কিভাবে বেহালা মানে ভাবা যায় না, কিন্তু বাজাতেন। আমার বাবা মার মানে 11 নম্বর সন্তান আমি, সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট। এবার 1 থেকে 11 সবাই সকলে মিলে কিছু না কিছু তার গুণ আছে। আমার বড়দা অসাধারণ ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, আমার মেজদা গুনগুন করে গানটা গাইতে পারতেন, অভিনয় করেছেন পাড়ার নাটকে। আমার ইমিডিয়েট বড় ভাই যিনি, তিনি বেহালা বাজাতেন, মার ওটা ধরেছে, এখনও বাজান। আমি অভিনয়টা করি। আমার এক ভাই মানে দাদা অসাধারণ তবলিয়া ছিলেন, অসাধারণ তবলা বাজাতেন। আমার দিদিরা সবাই গান, নাচ এইসব নিয়েই ছিল, মানে ফ্যামিলিটাই কোনো এরকম। মাধ্যমে কেউ না কেউ রয়েছে। শুধু আমি থিয়েটার করতাম বলে বাবার খড়মের বাড়ি খেতাম। বাবা আমার পছন্দ করতেন না আমায় থিয়েটার করি, কিন্তু আমার মা আমায় ভীষণ সাপোর্ট করতেন। ওই জন্য বাবার সাথে মার প্রায় ঝগড়া হতো আমাকে নিয়ে। তো এইরকম একটা পরিমণ্ডলেই না আমার মানে আমার জন্ম, যেটা বললাম মা ওই অভিনেতাকেই জন্ম দিয়েছে। তো তারপরে থিয়েটার করা, প্রথম ভালো লাগার থেকে করা, প্রশংসা পাওয়ার জন্য করা। তারপরে যখন বোধবুদ্ধি হওয়া শুরু হলো, তখন থিয়েটারটা করা একটা আদর্শ তৈরি হলো ভেতরে ভেতরে, যে একটা আদর্শ নিয়ে থিয়েটারটা করা। সেটা ওই রামকৃষ্ণের কথায় নাটক মানুষকে বদলে দেয়, লোকশিক্ষে হয়। তো কোথাও মনে হলো হ্যাঁ লোকশিক্ষে হয়, এর মাধ্যমে করা যায়। তো সেই পথে হাঁটা। তারপরে বিভিন্ন জায়গায় মানে আইপিটিএ গণনাট্য করা। এই করা মানে এমন নয় যে আমি গণনাট্যের একজন সভ্য বা আইপিটিএর সভ্য, তা ছিলাম না কোনোদিন। কিন্তু ওই থিয়েটারটা কী সেটা আমায় জানতে হবে, আমায় করতে হবে। আমি ওই কার্জন পার্কে বাদলবাবুর আন্ডারে থিয়েটার করা, থার্ড থিয়েটার করা, এই সবটা করেছি শুধু শেখার জন্যে। এখনও শিখি। এখন তো আমি প্রত্যেকটা মুহূর্তে শেখার চেষ্টা করি, সবার কাছ থেকে শিখি। ওই করতেই আমার কোনো দিন এটা ভাল লাগতো না, এই সিনেমা সিরিয়াল এই জগৎ কোনোদিনই খুব একটা পছন্দ হতো না। তারপরেও বলি যে রবীন্দ্র সরোবরে একটা সিআইটি হল আছে, যেখানে একটা ক্লাবের একটি নাটকের শো ছিল, একটা কালচারাল অনুষ্ঠান ছিল, সেখানে একটি নাটক হবে, সেখানে আমি একটি অভিনয় করছিলাম। একজন পরিচালক সিনেমার, অনেকেই হয়তো তার নাম জানে, সে হচ্ছে সুশান্ত পাল চৌধুরী, কোনো এক সময় ভালো ভালো ছবি করেছিলেন। সুশান্তবাবু ওখানে গেস্ট হিসেবে গেছিলেন এবং বেস্ট অ্যাক্টর আমি হই। আমাকে একটা পুরস্কার উনি দেন, দিয়ে আমায় বললেন যে কালকে 9টার মধ্যে তুমি আমার বাড়িতে চলে এসো বলে একটা অ্যাড্রেস দিলেন। আমি কি হলো তার বাড়িতে চলে গেলাম। সে ট্রামে করে বালিগঞ্জে থাকতেন, ট্রামে করে আমাকে নিয়ে আসলেন টালিগঞ্জে। নিয়ে এসে রাধা স্টুডিও, যেটা এখন সিনেমা হল, সেইটা তখন স্টুডিও ছিল দূরদর্শনের। দূরদর্শন তখন সদ্য তৈরি হয়েছে, তার স্টুডিওটা তখনও হয়নি, রাধা স্টুডিওতে স্টুডিওটা ছিল। আমাকে নিয়ে যাওয়া হলো। 1964 একটি বিয়ে নিয়ে বিভ্রাট হয়েছিল, যেটা আনন্দবাজারে খুব লেখালেখি হয়েছিল, ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল, একদিনে এত সংখ্যক বিয়ে ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল। সেইটা নিয়ে একটা মজার 10টা এপিসোডের গল্প হলো। ওই টেপির বিয়ে, শেলির বিয়ে, নেলির বিয়ে বলে আজকে বিয়ের শেষ দিন। তো জয়ন্ত ভট্টাচার্য বলে একজন শ্রদ্ধেয় অভিনেতা, তিনি আমার বাবা, আমি তার ছেলে, আমি তখন ছোট প্রায়। তো প্রত্যেকটা ওই গল্পেতেই আমরা রইলাম। আমার বাবা পুরোহিত মশাই বিয়ে দিচ্ছেন একটা করে, আর আমি ওই ব্রাহ্মণদের, মানে আমিও নিজে ব্রাহ্মণ হয়ে বলছি, যে ব্রাহ্মণের আগে ছিল যে একটা কোনো ফ্রিতে খাওয়া দাওয়া পাওয়া গেলে বাচ্চা কাচ্চা যা আছে সবাইকে নিয়ে গিয়ে এক বেলাটা তো হয়ে গেল। তো ওই চরিত্রটা জয়ন্তবাবু করতেন, আমি যেতাম, খেতাম, একটা দুটো সংলাপ থাকতো। কিন্তু আমার ভাল লাগেনি, কেন একটু পর বলছে কাট দূর, আমার স্টেজ ভালো, ওখানে কাটাকাটি নেই, একবারে যাওয়া হবে। কিন্তু আমি ওই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম 1979, কিন্তু ভালো লাগেনি করতে। তারপরেও সুশান্তবাবু একটা শর্ট ফিল্মে যাদবপুর ইউনিভার্সিটিতে ফেস্টিভ্যাল হতো, সেই ফেস্টিভ্যালে শর্ট ফিল্মে আমাকে একটা পার্ট দেওয়া হয়েছিল, আমি আর শ্রীলাদি। শ্রীলাও তখন ছোটই, আমার থেকে একটু বড় ছিল হয়তো, তো শ্রীলাদি ডাকতাম। আমি আর শ্রীলাদি ভাই বোনের পাঠ করেছিলাম। তখন ওই পণ প্রথা নিয়ে খুব আন্দোলন চলছিল, তো সেইটা নিয়ে একটা গল্প, সেটা থার্ড হলো ওই ফেস্টিভ্যালের ছবিটা। যথারীতি আবার ভাল লাগেনি। তার বেশ কয়েক বছর বাদে বরুণ রাহা ক্যামেরাম্যান, আমাদের শ্রদ্ধেয় মানিকবাবুর, মানে আমি এটা যেরকম আমার ওই বলি না, আমি একটু অহংকারী শিল্পী হিসেবে, সেটা কখনোই অহমিকা নয়।
আমার যেরকম মনে হয় যে সবাই যত জগতের যত লোক যে কাজ করছে সে কাজের জায়গায় তার যদি কনফিডেন্স থাকে তার অহংকারটা আসা উচিত, তার কাজের অহংকার, কনফিডেন্সের কথা ব্যক্তি বলছি। অহংকার নয়। তো ওইটা আমি বলি এরকম যে আমার বয়সী যারা, আমার উপরে যারা, আমার নিচে যারা, তারা হয়তো অনেকেই আছেন আজকে যে সত্যজিৎ রায়কে চোখেই দেখেননি। বরুণ রাহা ক্যামেরাম্যান, উনি আমায় নিয়ে গেলেন, আমি গণশত্রুতে পাঠ করলাম, ছোট্ট একটা পাঠ। আমার ভালো লাগাটা তৈরি হলো যখন ফেস্টিভ্যালে রবীন্দ্র সদনে জায়গা না পেয়ে সিঁড়িতে বসে দেখছি আমার থিয়েটারের গুরুদেব, যাকে আমি মানি বাদল হালদার বলে, অনেকেই কেউ চেনে না তাকে, সেই বাদল দা আমায় নিয়ে গেল, চল ফেস্টিভ্যালে তোর ছবি আছে। তো আমি গিয়ে বললাম, ধরুন আমি এইটুকুন একটা পাঠ কাউকে বলতে লজ্জা লাগে, ধর তুই জানিস কার পাঠ করেছিস, সত্যজিৎ রায় চিনিস? আমি তখন খুব একটা গুরুত্ব দিইনি, চলো। তো যখন ওই সৌমিত্রবাবু বা ওনাদের বিখ্যাত অভিনেতাদের নাম উঠছিল, শেষের দিকে দেখলাম আমার নামটাও আছে, ওইটা দেখে বুকের মধ্যে একটা ছ্যাক করে উঠেছিল কিরকম একটা, ওইটা একটা প্রাপ্তি আমার জীবনে। কিন্তু তবুও থিয়েটারটা বন্ধ করিনি, থিয়েটার চালিয়ে গেছি। 2002 থেকে বোধহয় আমি এই সিরিয়ালে একটা ওই কি একটা পাঠ করেছিলাম, খুব বিখ্যাত হয়েছিল, তমসরেখা বলে একটি সিরিয়াল, যেখানে গিরিধারীর একটি চরিত্র, একটা নেগেটিভ পাঠ করেছিলাম, লোকে খুব নিয়েছিল এবং সে বছর জি বাংলা আমায় খুব সম্মান টম্মান দিয়েছিল। ওই পর থেকেই আর আমি আর ওই আস্তে 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 এদিকে ডাক বেশি করে আসা শুরু করলো। আর আমি দেখলাম আমি যেহেতু জীবনে কোনো রোজগারপাতি করিনি, তো আমার একটু পয়সা আসা শুরু করলো আর আমার ফ্যামিলির মুখে একটু হাসি, ওইটা দেখে আমার মনে হলো না আমি বোধহয় ফ্যামিলিকে ডিপ্রাইভ করছি, এটা ঠিক নয়, এটা অন্যায় হচ্ছে। আচ্ছা, এই যে আপনি যেটা বলছিলেন যে বাবার একটু আপত্তি ছিল কিন্তু মা পুরোপুরি সাপোর্ট করেছে, এই যে রোজগার না করাটা, সেই সময় তো তাহলে বেশ বাড়িতে একটু সমস্যাই হতো। হ্যাঁ, সমস্যা মানে খুবই সমস্যা। আমার জীবনটাই না সমস্যার, কিরকম আমি একটু ভুলভাল জীবন। আমি খুব ছোটবেলায় বিয়ে করে ফেলেছি, সেই বিয়েটারও একটা ইতিহাস। আমি জানি না আজকের দিনে সেই ভালোবাসা কারো আছে কিনা, সেটা একটা গল্প। যেমন আমার স্ত্রী মমতা শঙ্কর গ্রুপে নাচতেন, মানে আমি বলি এখন যে লকেট চট্টোপাধ্যায়, শুভা আর আমার স্ত্রীর নাম কেকা, এই তিনজন ছিল মমদির মানে লিড ডান্সার সেই অর্থে। তো আমার সাথে থিয়েটারও করেছে, আমার পাড়ারই মেয়ে, পাশের বাড়ি। ও হ্যাঁ, পাড়ার শিল পাড়ায় রাখা হয় না, আগে ছিল, তো সেইটাই রেখেছি। তো সেইটা হয়েছিল একটা, যে আমার খুড়ো শ্বশুর ছিলেন একজন, তিনি পলিটিক্যাল একজন বড় লিডার, ওদেরও তখন জয়েন্ট ফ্যামিলি। বড় ভাইয়ের মেয়ে হচ্ছে ছোট মেয়ে, 2 মেয়ে, তার মধ্যে ছোট মেয়ে আমার স্ত্রী, কিন্তু গার্জিয়ান ছিল তার বড় কাকা। তো তিনি পছন্দ করতেন না একটা নাটক করা ছোট লোক ছেলে, দিন রাত নাটক করে বেড়ায়, তার সাথে কি তুই মেলামেশা হবে। তো একদিন আমায় এরম ঘাট ধরে, ও বোধহয় স্কুল থেকে বেরিয়ে কোথাও গিয়েছিল, খবর নেই, ঘাট ধরে আমায় রাস্তার মধ্যে ধরে বললো 40 মিনিটের মধ্যে যেন না, 8 ঘন্টার মধ্যে যদি শুভ্লুর ডাক নাম বাড়িতে না ফেলে তাহলে কিন্তু বাঁশ জলা দিয়ে তোকে মেরে ফেলে দেবো। তা আমি ছোটোবেলায় একটু অন্যরকম ছিলাম বলে গাদের তুই হাতে না, বাঁশ জলা দিলে না, বাঁশ জলা খাইতে হবে, হ্যাঁ বলে চলে গেলাম। কিন্তু ভেতরে ভেতরে প্যালপিটেশন শুরু হয়ে গেল যে কোথায় গেছে। তারপরে খুঁজে পেলাম, এগুলো বোধহয় ঠিক বলা উচিত হচ্ছে না, না না, বলে যাচ্ছি গল গল করে। তো আমার স্ত্রীকে আগের দিন খুব শাসন করা হয়েছিল বাড়িতে, তারই পরিপ্রেক্ষিতে অভিমানে সে স্কুল থেকে বেরিয়ে বন্ধুর বাড়িতে গেছিল, এবং আমি যখন সেখানে গিয়ে মিট করি, তার বক্তব্য আমি আর বাড়ি ফিরবো না। আমার তখন কোনো রোজগারপাতি নেই, কিচ্ছু নেই, 20 টাকা পকেটে ছিল, আমি এইটুকুন মনে আছে, একটা 20 টাকা ছিল পকেটে। অনেক বোঝাবার পর কিছুতেই যখন রাজি না, তখন বাধ্য হয়ে আমি বললাম চলো যা থাকে জীবনে কপালে। আমি এর যা থাকে করেই জীবনটাকে এই জায়গায় নিয়ে এসেছি, যা হবে দেখা যাবে। চলে এসেছি, বেরিয়ে চলে গেলাম। বালির ব্রিজে রাস্তার উপর দাঁড়িয়ে সিঁদুর পরিয়েছিলাম, আজকে পর্যন্ত সংসার করি। সিনেমা সিনেমা মানে আমি আর পুরোটাই শুনলে পুরোটাই সিনেমা। 1 মাস পুলিশের তাড়াকে সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরে বেরিয়েছি, সেখানে থিয়েটার হেল্প করেছে, যেটা আমায় এখন থিয়েটারের জন্য আজকে আমি এই জায়গায়, সেই থিয়েটারও হেল্প করেছে। থিয়েটারের বন্ধুবান্ধবরা আমাকে শেল্টার দিয়েছে, থাকতে দিয়েছে। 2 দিন থেকেছি, 3 দিনের দিন ওরাই বলছে যে ভাই পুলিশ আসছে এইখানে, খোঁজখবর নিচ্ছে। আবার তারাই আবার ব্যবস্থা করে দিয়েছে অন্য থিয়েটারের বন্ধুবান্ধবের কাছে, সেই বাড়িতে চলে গেছি। মানে সেটা পুরো ওয়েস্ট বেঙ্গল ঘুরেছি আমি।
দুটো বাড়িরই মত ছিল না? না, আমার বাড়ির মানে মোটামুটি ছিল, ছিল মানে উপায় নেই, ছেলে এরম ফেসে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা ছিল, কিন্তু ওই বাড়ির ওটা ছিল না। তারা এখন খুশি নিশ্চয়ই? তাদের বাড়ির বেস্ট জামাই নাকি আমি। হতেই হবে। ভালো ভালো, বেশ পাট করে কি সব বলে ফেলছি। আচ্ছা, এই যে জীবনটাকে এইভাবে দেখা, এটাও তো এক রকমের বাঁচা, এটাও তো এক রকমের দেখা। সবাই যে গুছিয়ে বাঁচবে এবং গুছিয়ে ক্যালকুলেটিভ হবে, সেটাও তো নাও হতে পারে। হ্যাঁ, মানে ক্যালকুলেটিভ যারা না, মানে আমারই বন্ধু বান্ধব থিয়েটারের যারা একটা সরকারি চাকরি জোগাড় করে নিয়েছে সময় মতন, করে নিয়ে 6:30 ঢুকে রিহার্সালটা দিয়েছে, কোনো রকমভাবে দলটা করেছে। মানে আমি বলছি আমার দল বলে নয়, আমার দেখা থিয়েটারের তাবড়ো নাট্য ব্যক্তিত্ব যারা, সে যেই হোক, যত বড় নাট্য ব্যক্তি, আমি তার অনেকেই আমার সামনে কথা বলতে ভয় পায়, তাদের দেখেছি নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছে, নিয়ে সময় কাটাবার জন্যে থিয়েটারটা করেছে। পরবর্তীকালে তারাই আবার বড় বড় কথা বলে, অনেক বড় বড় কথা, যে কথাগুলো নেওয়া যায় না। তো ভাবি হয়তো ওইটা ঠিক জীবন। আবার উল্টো দিকে আমি ভাবি আমি ঠিক, কেননা আমার চাহিদা পরিমাণ এত কম, আমার কিছু অসুবিধা হয় না, এবং সেটা আমার ফ্যামিলির ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। আমার চাহিদা কম বলে আমার ফ্যামিলিরও কোনো, ফ্যামিলি খুব খুশি যে ঠিক আছে, চলে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, সেই বয়সে বিয়ে করা এবং তারপরে তো অভিনেতা হওয়া, মানে একদম এস্টাবলিশ যেটা। না, আমি অভিনেতা হয়েছি ওই 11 বছর বয়সে, যখন প্রথম স্টেজে উঠেছিলাম। না, আমি বলছি এই যে সিনেমা সিরিয়ালের কাজ, স্বীকৃতি পাওয়া, স্বীকৃতি, যে জায়গাটা বলছি, কিন্তু সেখানে তো তাহলে স্ত্রীর অবদান অনেকটা। অনেকটা। ও না হলে হয়তো আমি হতামই না, এই জায়গায় থাকতাম না। মানে আমি বললাম যে ওই যে মেনে নেওয়া, আমাকে এখনো হাসি মুখে এই মেনে নেওয়াটা আজকে আমি পেয়েছি বলেই এই জায়গায়, না হলে হতো না। কেননা খুব স্বাভাবিক, একটা ওই বয়সে বিয়ে করে ফেলা, এবং তারপরে তোকে তাহলে একটা ফ্যামিলি হয়ে গেল, মানে একটা সংসার চালাতে হবে। তো আমি বলছি একটা রুমাল কিনতে হলেও আমার মার কাছে পয়সা চাইতে হতো, বাবার কাছে ভয় পেতাম, মার কাছে পয়সা চাইতে হতো। তো ওই রকম একটা পরিস্থিতিতে তো আমি চালিয়ে গেছি, এবং আমার স্ত্রী মেনে নিয়েছেন, সেটা মেনে নিয়ে তো এত বছর। তার অবদান না থাকলে না, কিছুতেই হতো না, রাস্তাটা হতো। কিছুতেই হতো না। আচ্ছা, যখন এই প্রথম যখন একটা খামখেয়ালিপনা তো চলে, তো সেখানে অভিযোগ আসতো? হ্যাঁ, অভিযোগ তো এখনো পাই, মানে কি, আমার এখনো সেই খামখেয়ালিপনা আছে, যে কারণে আমি বললাম না যে আমি এই ধরনের ইন্টারভিউ অনেকেই বলে, ফোন করেছে অনেকে অনেকভাবে চেয়েছে, দূর শুক্র কি হয় কাটি। সেইটাই যখন আবার এটা রাজি হলাম, হঠাৎ যা আমার একটি মেয়ে আছে, সেই মেয়েকে আবার বললো, বাবা শুনলি এটা হচ্ছে। তোমরাই বলো, এই যে ট্রেলার লঞ্চ হয়, এই ছবির যে প্রিমিয়ার, আমি খুব কম যাই, ভালো লাগে না যেতে। দূর, আমার সবটা যেন কেমন মনে হয়, মেয়ে কি মন খোলা নয় সবাই। আবার আমি অত্যাধিক মন খোলা বলেই হয়তো বা আমার অনেক ক্ষতি আমি জানি। সেটা আমার বন্ধুবান্ধবরা অনেক সময়, আমার যারা শুভাকাঙ্ক্ষী, ইন্ডাস্ট্রিরই শুভাকাঙ্ক্ষী যারা, তারা অনেকে আমায় সাবধান করে, বুঝতে এরকম সরাসরি বলো না, স্পষ্ট বক্তা হয়ে বিপদে পড়েছেন। আমি অনেক বিপদে পড়েছি, অনেক ক্ষতি হয়ে যায়, আমার ক্ষতি হয়েছে, কিন্তু আমি কিন্তু পরোয়া করিনি। আমি দেখেছি জীবনে ওই ক্ষতিটা সাময়িক, আমার তো অভাব হচ্ছে না কাজের। আচ্ছা, যখন এই যে স্বীকৃতিটা পেতে শুরু করেছেন, একের পর এক কাজ আসছে, তখন জার্নিটা কিরকম ছিল সেই সময়ের ইন্ডাস্ট্রি? খুব ভালো ছিল, খুবই ভালো। মানে আমার শিক্ষাটা যেন ওইখানে আরও বেশি করে হয়েছে। আমার যারা সিনিয়র ছিলেন তাদের কাছ থেকে, শুধু অভিনেতা অভিনেত্রী নয়, আমি বলছি, মানে আমার বলতে কোনো অসুবিধে নেই। আমি আজকেই সকালে কাকে একজনকে বলছিলাম, আমাদের ইন্ডাস্ট্রির একটি মেয়ে, বোধহয় ওই এক্সিকিউটিভ প্রডিউসার হয় না, এপি বলে, ওর সাথে আমার দেখা হয়েছে অনেক দিন বাদে। ওকেই বলছিলাম, দেখ আমার কোথাও মনে হচ্ছে প্রডিউসার থেকে শুরু করে প্রোডাকশন বয় সবটা নষ্ট হয়ে গেছে, সবটা। মানে এমন নয় যে মানে পার্টিকুলার কেউ একটা ডিপার্টমেন্ট, কোনো একটা ডিপার্টমেন্ট, তা নয়, সবটাই। কিন্তু তবুও তার মধ্যেও সবাই তো আর নষ্ট নয়, তাহলে আর ইন্ডাস্ট্রি চলতো কীভাবে? তার মধ্যেও অনেক ভালো মানুষজন, নতুন তারা হয়তো, সেটা যে কোনো ডিপার্টমেন্টেই নতুন, কিন্তু অনেক ভালোও আছে তার মধ্যে, কিন্তু নষ্ট হওয়ার সংখ্যাটা যেন বেশি। এবার আগে যে পরিবেশটা ছিল, একটা
একটা একটা যেন পরিবার একটা কাজ করতে গেলে, সিরিয়ালের ক্ষেত্রে হতো বা সিনেমার ক্ষেত্রে একটা পরিবার কাজ করতো। মানে আমি আমার এখনও মনে আছে যে আমার এক সিনিয়র আর্টিস্টকে ওই তারা পটপট করে দুপাতা এরকম দেখে নিয়েই গলগল করে বলে দিত, আমি পারতাম না। তো আমি বললাম এটা কী মন্ত্রটা কী বলো না, বলো না কাজের প্র্যাকটিস, পাঠ বলা বলি কর, পাঠ বলা বলি কর। তো মেকআপ রুমে বসে আমরা পাঠ বলা বলি করতাম। আমি ডিরেক্টরের সাথে আলোচনা করা যেত যে কী করা যায়, ডিরেক্টর আমায় বললেন এটা না এই করো, এটা না ওই করো। এখন যেন দৌড়চ্ছে সবাই, বলা বলির সময় নেই, শুধু সংলাপগুলো তুমি বলে দিতে পারলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। যান্ত্রিক মনে হয় অনেক। একদম যান্ত্রিক, সম্পূর্ণ যান্ত্রিকই হয়ে গেছে, কেমন যেন একটা তার মধ্যেই করছি। হচ্ছে কি হচ্ছে আমি জানি না, তুষ্টি নেই, মানে আত্মতুষ্টিটা হয় না, খিদেটা যেন বেড়ে যায়, তাতে আরও সারাদিন পর রাত্রে এসে ভীষণ কষ্ট হয়, কেন করলাম কী করলাম এটা, কিন্তু নিরুপায়, ওই পেট চালাতে হবে। অধিকাংশ মানে টেকনিশিয়ান এবং আর্টিস্টদেরই বোধহয় এটাই কথা, পেট চালাতে হবে। অনেক সময় এখন শোনা যায় যে একটু বর্ষিয়ান অভিনেতা অভিনেত্রী যারা, এবং আমি আপনার ক্ষেত্রেও বলবো, বহু বছর হয়ে গেছেন কাজ করছেন, এবং এই যে সিনিয়র হয়ে যাওয়ার পর এখন ইন্ডাস্ট্রির সঙ্গে অনেকেই মানিয়ে নিতে পারে না, অনেকেই ধারাবাহিকের এই ফরম্যাটটা মেনে নিতে পারে না, তারা কাজ করেন না, দু একটা ছবি পেলে করে। সেই জায়গাটা আপনার কীরকম মনে হয় যে কতটা মানিয়ে নেওয়া যায়? মানিয়ে নেওয়াটা খুব কঠিন। আমার ক্ষেত্রে আমি বলি আমি মানিয়ে নিতে পারছি, সেটা আমার বোধহয় একটা আলাদা কি পাওয়ার আছে না কি আছে জানি না। আমি সবাই জানে আমি একটুখানি মানে ফ্লোরে খুব মজা করি, একটু নোংরা শব্দ বেরোয় আমার, ওইটা করতে করতে আমি পাঠ করি। আমাকে ওইটা যদি আটকে দাও সবাই মিলে, মানে আমার পরিচালক উপরের দিকে মানে উল্টো দিকে যদি খুব খুব গম্ভীর হন, আমি নার্ভাস হয়ে যাই, পাঠ করতে পারি না। তো আমার ওই টেকনিশিয়ানরা ওই জন্য আমার ভীষণ ভালো বন্ধু, সবাই ভীষণ ভালোবাসে এবং ভীষণ সম্মান করে তারা। শুধু ওইটাই হচ্ছে যে আমি স্টুডিওতে ঢোকা মাত্রই ওই যে শুরু করব কিছু শব্দ দিয়ে, তো ভীষণ ভালোবাসে আমাকে ওই টেকনিশিয়ানরা, এবং সবাই আর্টিস্টরাও ভালোবাসে আমাকে, ছোটো ছোটো বাচ্চা বাচ্চারা এখন যে পাঠ করে তারাও ভীষণ ভালোবাসে। কিন্তু কোথাও কাজটা তো আলটিমেট, তো কাজটা করে যেন কোথাও খুব একটা ভাল লাগে না, কিন্তু ওই নিরুপায় করতে হবে। অন্য কিছু তো করতেও পারবেন না। কিচ্ছু করতে পারবো না আমি জীবনে কিচ্ছু করতে পারবো না এইটা ছাড়া। আর এটা যদি আমাকে কেউ বন্ধ করে দেয় তাহলে আমি মরেই যাবো, পাগল ফাগল হয়ে যাবো, ভুলভাল হয়ে যাবে জীবন আমার। আচ্ছা, যেই থিয়েটার, যেই মানে মঞ্চকে তো খুব ভালোবাসেন, এবং সেই মঞ্চ ছেড়ে আসতে কষ্ট হয়েছিল? হ্যাঁ, এখনো কষ্ট হয়। ছাড়লেন কেন? ছাড়া নয়, আমাকে ছাড়িয়ে দেওয়া হলো, মানে আমি ওইটা লড়াইটা করতে পারিনি তাদের সাথে। বিশিষ্ট কিছু নাট্য ব্যক্তিত্ব যারা, আমার একটা দল ছিল রূপদর্শন বলে, 18 বছরের দল, 18 মানে আমি যতদিন ছিলাম দলটায় 18 বছর বয়স হয়েছিল, তারপরে অবশ্য দলটা 1-2 বছর চলেছিল, তারপরে চলেনি, চালাতে পারেননি ওনারা যারা ছিলেন। আমার দলেরও দোষ আছে, আমি বলবো না পুরোটা, দলের যারা মাথা ছিলেন 2-3 জন, যারা মানে এডুকেশনালি তারা হয়তো অনেক বেশি হাইলি এডুকেটেড, বাট থিয়েটারের ক্ষেত্রে তারা অশিক্ষিত লোক, দল পরিচালনার ক্ষেত্রে অশিক্ষিত। সেটা একটা সমস্যা এবং বড় সমস্যা। আর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল যে আমি যখন আমার দলের পরিচালনার দায়িত্ব নিলাম, তারপরে 2-3টে নাটক আমি আমার ডিরেকশানে নেমেছে, বাঘা প্রতাপ, জল জঙ্গলের কাব্য, তার আগের একটি নাটক, জল জঙ্গলের কাব্যটা লাস্ট নাটক, তারপরে একটি নাটক যেটা বইমেলাতে একটা ছোট বই পেয়েছিলাম, যার মধ্যে একটি ভদ্রমহিলার লেখা ছিল, একটি নাটক হাউজিংয়ে বাচ্চাদের নিয়ে করবার জন্য, কিন্তু কনসেপ্টটা ছিল অসাধারণ কনসেপ্ট। তো ওই কনসেপ্টটাকে আমি চুরি করেছিলাম, চুরি করে আমি রবীন্দ্রনাথকে নিয়ে একটু পাকামো করার চেষ্টা করেছিলাম। যত রবীন্দ্র নাটক আছে সব নাটকগুলোকে নিয়ে তাদের সংলাপ খুঁজে খুঁজে বার করে, সেই সংলাপ থেকে এইখানে আমার ঘটনা ক্রমে যেভাবে যাবে সেইভাবে একটা দাঁড় করিয়ে নিজে নিজে লিখেছিলাম। সেটা একটা রাজনৈতিক অবস্থানের, তৎকালীন রাজনৈতিক অবস্থানের উপর লেখা হয়েছিল। সেই নাটকটা করব বলে আমি 4 মাস 4.5 মাস রিহার্সাল করেছি। তা আমার নাটকের মূল নায়ক ছিল একটি বাচ্চা ছেলে অমল,
তাকে অনেক কষ্ট করে অমল তৈরি করেছিলাম আমি। আমার 6 তারিখ একাডেমিতে শো, 26 তারিখ নাগাদ আমায় যে বাচ্চাটিকে দিয়েছিল এক নাট্য ব্যক্তিত্ব, তিনি বাচ্চাটিকে নিয়ে নিলেন। বাচ্চাটি নিয়ে করতে পারবে না, পরীক্ষা আছে, এই আছে, এইসব বলে ফলে অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু বাচ্চাটিকে আর দিল না, করতে দিল না। তার পেছনে একটা ওই নাট্য ব্যক্তিদের বদমাইশি ছিল, এবং আমার ধারণা ছিল নাটকটা একটা অন্য মাত্রা নেবে। এইটা একটা বাজারে খবর হয়ে গেছিল, সেটা আটকে দেওয়া হয়। সেটা আটকে দাও। যথারীতি আটকে গেল। আবার পাশাপাশি আমার কিছু রোজগার করতে হবে, এই সিরিয়াল সিনেমায় ডাকাডাকিও শুরু হলো। বললাম ঠিক আছে থাক। আরও কিছু কারণ আছে যেগুলো আমি বলতে পারছি না। আর হলো না নাটকটা করা। তবে এই না করতে পারাটা ভীষণ কষ্টের আমার। আর এখন আর পারবো না। কেন? এখন পারবো না কারণ এখন না, নাটকটা তো কোম্পানি থিয়েটার, বললে খারাপ ভাবতে পারে সবাই, কিন্তু ঘটনা এখন হয়ে গেছে যে একটা দল, তার কোম্পানি, সে বিভিন্ন দল থেকে ভালো ভালো অভিনেতাদের এনে তাদের এগেনস্টে তাদের পয়সা দেওয়া হচ্ছে, দিয়ে একটা না, মানে যাত্রা দলে যেমন হয়, আমি 2 বছর যাত্রা করে দেখেছি, যাত্রাতে তো এরকমই হয়, সেই রকমই যাত্রা দলের মতন কোম্পানি থিয়েটার। ওইটা আমি করতে পারবো না। আর একটা না পারার পেছনে কারণ, সেটা আমি জানি না, ভবিষ্যতে হয়তো এটাও করতে হতে পারে, কিন্তু না করার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে যে সেটা ভয়ের, সেটা নাকি সিরিয়ালের মতন কাটসে রিহার্সাল হবে। মানে আমি যার সাথে পাঠ করব তিনি আজকে নেই, অন্য একজনের সাথে রিহার্সালটা করে নিলাম, আবার অত তারিখ উনি আসবেন, সেই তারিখ গিয়ে আমার সেই সিনটা তার সাথে করতে হবে। এইভাবে আমি পারবো না, ভয় লাগে ভীষণ, আমি পারি না, মানে আমি পারি না। আচ্ছা, যেই ষড়যন্ত্রই বলবো কি রাজনীতি বলবো, যেটা মঞ্চে হয়েছে, সেটা কখনো ইন্ডাস্ট্রির ভেতরে আপনার সঙ্গে হয়েছে যে কোনো ছবি, কোনো সিনেমার ক্ষেত্রে হয়তো আপনার করার কথা ছিল কিন্তু হলো না, বা কোনো কাজ আটকে গেল? হ্যাঁ, এরকম অনেক হয়েছে, যে অনেকগুলোই হয়েছে যে ছবিতে আমি জানি আমি করছি, আমার সব কিছু ফাইনাল, পরে আমি পাইনি, কিন্তু তার পেছনে রাজনীতি হয়েছে কিনা আমি জানি না। আমার ধারণা আমার কোনো শত্রু নেই, কারণ শত্রু খুঁজে বেড়াবো কী দরকার, তার চেয়ে অভিনয়ে মন দিই, 2 দিন বসে থাকবো, 3 দিনের দিন ডাক পেয়ে যাবো। যার ধরুন অভিনয় করতে গিয়ে আমার কোনো স্ট্রাগল নেই। সবাই বলে না খুব স্ট্রাগল করতে হয়েছে, এই করতে হয়েছে, স্ট্রাগল তো কোন কাজে না আছে? যে কাজটাই করবো সেখানেই স্ট্রাগল করতে হবে, সেই স্ট্রাগলটা সবারই থাকে, আমারও আছে। কিন্তু আমার তথাকথিত যেই স্ট্রাগলের কথা আমরা শুনি, আমার নেই। ওই জন্য বললাম আমি অহংকারী শিল্পী, আমি প্রমাণ করেছি আমি অভিনয়টা জানি। এবার ভালো মন্দ পরে বিচার হয়েছে, সবটাই যে আমি ভালো করেছি তা তো নয়। আচ্ছা, এই প্রমাণ করতে কি লড়তে হয়েছে? না না, সেরকম কিছু লড়তে হয়নি। সুযোগটাকে আমি সুযোগ পেয়েছি। আমি বরঞ্চ আমি করবো না, এসব ভাল লাগে না বলে অনেক সময় করিনি, বহু কাজ করিনি, এরকম বহু কাজ। আচ্ছা, এমন কোনো চরিত্র যেটা শুধুমাত্র হয় না, অনেক কিছু পছন্দ নয় তবু অর্থের বিনিময় করা হয়, যেটা একটা পারিশ্রমিকের কারণে, তেমন কোনো চরিত্র করেছেন? হ্যাঁ, এটা কখনো কখনো করেছি, করিনি তা নয়। সেই মুহূর্তে পয়সার দরকারও আছে, বসে আছি হয়তো অনেক দিন, ভাল লাগছে না, এই যা হোক একটু করি, বেরোই বাড়ি থেকে, সেটা করেছি। কিন্তু অনেক সময়ই দেখা গেছে যে আমি নাটা ভীষণ ভালো বলতে পারি, পারবো না, করবো না, এটা ভালো পারি বলতে, ওই জন্যে বেছেছি। মানে যখনই সিরিয়াসলি কোনো কাজ হচ্ছে, জানি এটা বাঁচবো, যে আমার চরিত্র কিরকম, একটু সুযোগ না থাকলে আমায় দিও না। আচ্ছা, এই যে সিনেমার কথা যদি আসি, এখন সিনেমায় সেভাবে সুযোগ আসে? আপনি তো বহু সিনেমায় কাজ করেছেন, এবং সেটা বলতে গেলে দাপুটের নেগেটিভ ক্যারেক্টার, ভিলেন যাকে দেখি সেরমভাবে চরিত্র এসছে। এখন সিনেমার সঙ্গে এমন কোনো কি বলবো যোগাযোগ বলতে পারেন, বা সুযোগ নেই? জানি না আমি কেন, আমায় ডাকে না কেউ, সেই অর্থে ডাকে না বলতে আমি সিনেমা করছি না তা নয়। এই তো শ্রী দুর্গা বলে একটা ছবি কিছুদিন আগে বেরিয়েছে, আবার এই যে কীর্তনের উপর কীর্তন নাকি একটা ট্রেলার লঞ্চ আছে 2 তারিখ, 19 তারিখ বোধহয় রিলিজ। হুল বলে একটা ছবি, তার ডাবিংটা বাকি, আরও 2-1 ছবি আছে যেগুলো ডাবিং বাকি আছে। ছবি করছি, কিন্তু যেটা আমারই প্রশ্ন, এটা আমি নিজের কাছেই বেশ কিছুদিন ধরে করে যাচ্ছি, সেটা হচ্ছে একটু বড় হাউস, যেই বড় হাউসগুলোতে আমি ছবি করতাম, সেই হাউসগুলো যেন কোথাও আমি একটু অফ হয়ে গেছি। এবার সেটা
হয়তো আমি ওইটা পারিনি, ওদের এরা কি লবি টবি থাকে বলে, কি লবি? কি আছে আমি জানি না, গিয়ে একটু বসতে হয় বোধহয়, দাদা ভালো দেখবে একটু, এই দাদা কেমন আছো দাদা, দাদা ভালো, আমি পারবো না, পারিনি কোনোদিন, পারবো না। তো কয়দিন ধরে ডাকছে না, আবার ডাকবে হয়তো, একটা সময় যায় হয়তো, এটা আমার সময় যাচ্ছে যে তারা এখন আমার ডাকছে না, আবার হয়তো ডাকবে। যখন অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করে ফেলেছেন, স্বীকৃতি পেয়ে গেছেন, তারপরে দীর্ঘদিন কাজ নেই, এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে? হ্যাঁ, গত 1.5 বছর ধরে তো আমার 1.5 বছর বাদে তো মেগা সিরিয়াল করবো না ভেবেছিলাম, সরে এসেছিলাম, কেন? ভাল লাগছিল না মেগা সিরিয়াল করতে, প্যাটার্নটা ভালো লাগতো নাকি গল্প? সবটা নিয়েই বললাম যে আমি ওপর থেকে নিচ পর্যন্ত সবই যেন কিরকম নষ্ট নষ্ট, তো ভাল লাগছিল না করতে। এই না ভালো লাগার থেকে সিনেমা ওয়েব সিরিজ আছে টুকটাক আসছে, আমার চাহিদা যেহেতু কম হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরে যখন প্রয়োজন পড়লো সিরিয়াল করবার, সেই যে গ্যাপটা আমার প্রয়োজনের অনুভূতি থেকে পাওয়া, সেটা 1.5 বছর আমি বাড়িতে শুয়েছিলাম। এই গত 4 মাস না 5 মাস আগের থেকে এই মেগা সিরিয়াল শুরু। 1.5 বছর কোনো 1.5 কাজ বছর করেন? ছিল না, বাড়িতে বসে ঘুরে বেরিয়ে আড্ডা মেরে সময় কাটিয়েছি। তাহলে অর্থনৈতিক দিকটা? ওইটাই যখন কমে এসছে তখন ওই একটা সিরিয়ালে ঢুকবো বলে একে তাকে বলা, খুব রিকোয়েস্ট করেছি 2-4 জনকে যারা খুব ক্লোজ, ভাই অবস্থা খুব খারাপ, একটু দেখ, করতে করতে আবার একটা পেয়েছি। সিরিয়াল তো সে অর্থে বলতে পারে একেবারে রুটি রুজির যোগান দেয়, তো সেখান থেকে যখন 1.5 বছর সরে আসছেন, এবং সেটা কি সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি পুরো সিস্টেমটা ভালো লাগছিল না? ওই সিস্টেম ভালো লাগছিল না, সবটা মিলিয়ে ভালো লাগছিল না বলেই সরে এসেছিলাম। মানে ওই ভীষণ কষ্ট হচ্ছিল, সারাদিন শুটিং করে এসে যেন কিছুই করলাম না, মানে ভেতরের জ্বালাটা এটা আমি বোঝাতে পারবো না, মানে কি যেন নেই, কি যেন হলো না, ভীষণ মানসিক কষ্টে ভুগছিলাম। সেই কারণেই একটা সময় গিয়ে ওই খালি মনে হতো যে না আর করবো না সিরিয়াল, ভালো লাগছে না, এইটা কি কেন করছি, খিদে মিটছে না, চ্যালেঞ্জ আসছে না, আমি কিছু করতে চাই, আরও কিছু ভালো কিছু হোক, সেটা করতে পারছি না। উল্টো দিক থেকে আমি চাই ভালো ভালো প্রশ্ন আসুক আমার সামনে, সেই প্রশ্নগুলো নেই, আমাকে ভাবাচ্ছে না, এইসব ভেবে টেবে দরকার নেই এইসব করার, ছেড়ে দিয়েছিলাম, মানে করবো না করে সরে এসেছি। তখন যে কাজকর্মগুলো এসেছিল তাতে সরাসরি বলেছি যে না সিরিয়াল করবো না, ভালো লাগে না ভাই। পরে ওই আবার দেখলাম পয়সার অভাব, আবার তাদের বললাম দেখিস না একটুখানি, তারা আবার আমায় আওয়াজ দিল, কেন এখন কেন, এই 2 দিন আগে ডাকলাম তখন খুব পায়াবাড়ি হলো তোমার, মানে আমাকে এই সুরেই কথা বলে ওরা, আমিও ওইভাবেই কথা বলি। আমি বললাম ভাই কিছুই না, সেভিংসটা নেমে গেছে ভাই, বাজার করতে পারতেছি না, একটু দেখ না তো ওরা আবার এইটাতে নিতেই আবার 2-1 জন ডেকেছিল, তা আমি 2-3টে সিরিয়াল আর করবো না, একসাথে 5টা সিরিয়াল করে এসেছি এক সময়, আর করবো না, একটা সিরিয়াল থাক, যতদিন চলে চলুক। আচ্ছা, মেগা সিরিয়াল আপনারা যখন করতেন তখন এই টিআরপির খেলাটা ছিল না? হ্যাঁ, যেমন ছিল দূরদর্শন ছিল হচ্ছে 32-35 থেকে টিআরপি, হ্যাঁ, তারপরে ইটিভি আসলো, তখন হচ্ছে 27-28, 26-27-28 এরকম, তারপরে জি আলফা 22-23-24, তারপরে জি বাংলা 18-19-20, তারপরে স্টার 12-14-15 পর্যন্ত। আর এখন শুনি আমাদের 3 টিআরপি কেক কাটা হবে, 100 এপিসোড, হাততালি হচ্ছে, কেক কাটা হচ্ছে, এটাই পেলাম আমি। 33-32-35ও পেয়েছি, 3-এ কেকেও কাটার জন্য দাঁড়িয়েছি রীতিমতো। কোনোটাই কি মন থেকে নয়? না তখন ওইটা ছিল, বললাম যে তখন তো ছিল। 30-32-এর লড়াইটা এই ছিল। যে এখন যেটা এখন কিসে তুষ্ট, এত অল্পে তুষ্ট, অবাক হয়ে তাকিয়ে দেখি। আমি ঠিক এই উদাহরণটাই ফ্লোরে দাঁড়িয়েও দেই, যে এত অল্পেতে এত তুষ্ট সবাই, হাজার এপিসোড, মাসের পর মাস, 1.5 বছর 2 বছর 3 বছর ধরে একটা সিরিয়াল করেছি। আচ্ছা, এখন হাতে গোনা কয়েকটা ধারাবাহিকের উদাহরণ ছাড়া তেমনভাবে যদি ধারাবাহিকের ক্ষেত্রে দেখি, সেটা 6 মাস, 3 মাস, 2.5 মাসও ধারাবাহিক বন্ধ হয়ে যায়, এটা কি কারণ মনে হয়? এর ভেতরের কারণ আমি জানি না অত কিছু, আমি শুধু এইটুকুনো বুঝি যে আমি যে কোনো চ্যানেলে একটা সিরিয়াল করলাম, যে কোনো একটা সিরিয়াল দেখলেই সব চ্যানেলের সব সিরিয়াল দেখা হয়ে যাবে, আর দরকার পড়বে না কোনোটা, সব গল্পই এক, প্রায় এক, একটু এদিক ওদিক।
সব এক গল্প, ঘুরে ফিরে সেই এক জায়গায় যাচ্ছে। প্রথম মাসখানেক, মাস দুয়েক খুব ভালো যায়, মানে গল্পটা ওইটুকুনই আছে গল্পকারের মাথায়। মানে আগে, আমি বলছি না সব আগে ভালো এখন খারাপ, সেটা নয়, এটা ভুল, কিন্তু আগে না একটা গল্প নিয়ে মানে নামা হতো, একটা সিরিয়াল তৈরি হবে তার আগে একটা গল্প তৈরি হতো, যে গল্পটা হয় কোনো সাহিত্য নির্ভর, আর না হলে যিনি গল্পকার তিনি একটা গল্প তৈরি করেছেন যেটা 1 বছর 1.5 বছর 2 বছর চলবে। এখন ওই গল্পটা হয়ে গেছে 1 মাস 2 মাস 3 মাস, ওইটুকুন পর্যন্ত ভাবা, তারপরে কোন ঘটনা কোন সিরিয়ালে একটু টিআরপি বাড়িয়েছে ওই ঘটনাটাকেই নিয়ে আসো এখানে, অন্যভাবে প্রেজেন্ট করো, বলে কি এই এখন তো ইভেন্ট বলে, তো সিরিয়াল না, তো শুনি ইভেন্ট না হলে হবে না, ইভেন্ট না হলে জমবে না, ওই জন্য খালি ইভেন্ট চাই, গল্প নয়। এখন মনে হয় যে এই মিডিয়ামটা মানে অভিনয় ছাড়া যদি অন্য কিছু করার থাকতো তাহলে করতেন। এখন যেটা আপনি বলছেন যে আত্মতুষ্টি হয় না, মানে একটা তো স্যাটিসফ্যাকশন আছে অভিনেতা, সেটা হয় না, সরে আসতে ইচ্ছে হয়। না, পুরো সরে আসতে ইচ্ছে হয় না, পারবো না সেটা, কারণ এটা নেশার মতন ঢুকে আছে, আমি অন্য কিছু করতে পারবো না, আমি কোনো কাজই করতে পারবো না, এইটাই পারি, তো সেইটার জন্য সরে আসতে ইচ্ছে করে না, কিন্তু দায়িত্ব নিয়ে যে বিপ্লব ঘটাবো সেটা পারবো না, একা একা পারবো না, একা হয়ে যাবে এখন। আমায় তুমি যতই রাজনীতির দিকে নিয়ে যাও আমি যাব না, আমি কোনোদিন কোনো রাজনীতি করিনি, করবো না। রাজনীতির অফার আসে, সুযোগ আসে? সে বলেছিল 2-1 বার, এটা একটা অদ্ভুত, মানে আমার সবটাই কিরকম যেন ভুলভাল। আমার বাবা, আমার যখন প্রথম ভোট হয়েছিল তখন আমাকে হাতে ধরে এখান থেকে নিয়ে গেল, বাঘাযতীন স্কুলে ভোট হচ্ছিল, আমায় নিয়ে যাওয়া হলো, রাস্তা দিয়ে নিতে নিতে বললো গাই আর বাছুর, বুঝলি, একটা গাই একটা বাছুরের দুধ খাইতে এসে এটার মধ্যে গিয়ে ছাপ দিবি, ঠিক আছে? হ্যাঁ করতে করতে চলে গেলাম, গিয়ে দেখলাম একটা ঘোড়া পাখনা মেলে উঠছে, অসাধারণ লাগলো, আমি ওটার মধ্যে একটা ছাপ দিলাম, বেরিয়ে আসলাম, বাবা ঠিক আছে দিছস? আমি না একটা ঘোড়া ওইরকম পাখনা মেলা, শেষ করতে পারলাম না কথাটা, ঠাস করে গালের মধ্যে একটা থাপড়। আমি কাঁদতে কাঁদতে সোজা বাড়িতে এসে মাকে বললাম, অতগুলো লোক মাঠের মধ্যে, তার মধ্যে বাবা আমায় মারলো, আমার সম্মান নেই, আমি আর ভোটই দেবো না। তারপরে অনেক বছর আমি কোনো ভোট দিইনি ওই অভিমান থেকে। তারপরে যখন অনেক বছর বাদে একটু বোধ বুদ্ধি তৈরি হয়েছে, অনেক কিছু শিখে ফেলেছি, বুঝে ফেলেছি, এরকম একটা সময় আমার কিছু বন্ধুবান্ধব ছিল যারা অতি বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করত, ঠিক তারা বন্ধুও নয়, থিয়েটারের জায়গায় আমার সিনিয়র, তারা আমায় এক অতি বামপন্থী নেতার নাম বললো, তার বাড়িতে যাবে, আমার একটু তাকে দেখার ইচ্ছা, আমি একটু চলে গেলাম তাদের সাথে, তারা বসে কী সব আলোচনা করছিল, আমি পেছনের সারিতে বসাছিলাম, বসে বসে ওনাকে খালি দেখছিলাম লোকটাকে। আমার দেখার খিদেটা কিন্তু চরিত্র তৈরি করার, এটা আমার আগাগোড়া আছে, যার দরুন আমি আমার অভিনয় জীবনে আমি কত রকমভাবে যে চরিত্র পরিবেশন করেছি আমি জানি, এবং আরও পারি আমি, ওইটার লোভে আমি ওনাকে দেখা বসে আছি ওইখানে। কিন্তু কতগুলো কথা আমার ভীষণ ভালো লেগে গেছিল, সেইটা হচ্ছে বলে গোপালদা আজ ছুটি এসে ভোটের দিন একটু খাসির মাংস কিনা বাড়িতে দিছে, দিয়ে গেছে বউদের একটু কষা করে রাত হতো দেখি ভোটটা দিয়ে আসি সকাল সকাল, চলে এসে নীলবাবু ভালো, চক্রবর্তীদা ভালো, হ্যাঁ চলে এলাম ভোট দিতে, কী করলাম করতে করতে লাইন এগিয়ে গেল, ভেতরে ঢুকলো, 5 রঙের 5টা লাঠি রাখা আছে, উনি সিদ্ধান্ত নিলেন কোন রঙের লাঠি দিয়ে ওনার মাথায় বাড়ি মারা হবে, সিদ্ধান্ত নিয়ে বেরোলেন, বেরোবার পর হলো আসি যাই, নোংরা গালাগাল দিলেন রাজনীতিবিদদের উদ্দেশ্যে, দিয়ে বললেন সব চোর হারামজাদা বলে চলে গেলো। আর চোরটা কে বানালো? আপনিই তো গিয়ে বানিয়ে আসলেন, তাহলে কেন বেরিয়ে এসে গালাগাল করছেন? এই ধরনের কিছু বক্তব্য আমার না কিছু ভালো লেগে গেল কথাটা, শুধু ওইটুকুনো শব্দ, 5 রঙের 5টা লাঠি রাখা আছে, আমি সিদ্ধান্ত নিচ্ছি কোন রঙের লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি মারা হবে। এই কথাটা শুনে ভাবলাম আমি তো এমনি ভোট দিই না, এটা তো আরও একটা ভালো কথা, দেবই না, সত্যি তো, কেন আমি সিদ্ধান্ত নিয়ে আসবো, আমার আর দেই না। এইবার রাজনীতি যা হয় আমাদের এখানে, তো এই লাল সোয়েটার পরা থাকলে বলে কিরে ভাই হয়ে গেলি, একটা কমলা রঙের জ্যাকেট আছে পরা থাকলে কি নতুন জয়েন করলি, এইটা হচ্ছে মানসিকতা আমাদের এখানকার, জামা কাপড়ও পরতে হবে রং বেছে। তো সেখানে আমার কাছে অফার আসেনি তা নয়, অফার এসেছিল, কিন্তু আমি ওটা পারি না, ওটা আমার কাজ নয়।
এই যে এই ছবিটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, আপনাকে এসেও জিজ্ঞেস করছিলাম, এই যে একদম যেটা আমরা বলি যে ডার্ক নেগেটিভ ক্যারেক্টার, সেই লুক, এই এখন আর এই লুক নিয়ে খুব আর এক্সপেরিমেন্টটা হয় না, আপনারা করে এসছেন, কিন্তু এই যে পরপর এই লুকগুলো বা এরম চরিত্রগুলো, কোথাও কি মনে হয় ইন্ডাস্ট্রি সবসময় একটু টাইপকাস্ট করে দেয়? হ্যাঁ মানে আমার তো, আমি ওইটাই বললাম না করতে পারি ভীষণ। আমি একটা ছোট উদাহরণ দেবো, মানে আমি একটা ঘটনাই বলছি, সত্যিকারের ঘটনা। আমি একটা কাজ করছি, যে কাজে আমাকে আমার পরিচালক বললেন যে আপনি আমি একটু উপর বলি, পুরোটা এভাবে বললে আমার ক্ষতি হয়ে যেতে পারে। তো বললেন চরিত্রটাই এইরকম, আপনি এই করেন, এটা আপনার কাজ, আপনার মানসিকতা এরকম। আমি সেইভাবে কল্পনা করে একটা চরিত্র তৈরি করলাম। আমার মনে আছে আমি প্রথম দিন যখন প্রথম শট দিলাম, প্রথম সিনটা কমপ্লিট হলো, টেকনিশিয়ানরা হাততালি দিল, দিয়ে বলে গুঁড়ো জমে গেছে, তুমি হিট দাদা, ও ফাটিয়ে দাদা। পরের দিন থেকে যতদিন আমি ফ্লোরে ঢুকছি, ঢোকা মাত্র তো গুঁড়ো এসে গেছে, ব্যাস এবার জমে যাবে, এরকম বলছে। ঠিক 1 মাসের মাথায় আমার পরিচালক এসে বলল, দাদা একটু সাইডে আসুন। কেন? বলছে যে তোমার একটা ব্যারিটন ভয়েস আছে না, ওই ভয়েসে একটা পার্সোনালিটি নিয়ে এইভাবে আনলাম। তাহলে তো ওই এই যে তোরা যে ব্যাখ্যা করেছিস, এই লোকটা এই কাজ করে, হ্যাঁ এরকম মানসিকতার, তার সাথে তো এইটা যায় না। আমার গলাটা ওই চরিত্রের জন্য ওইভাবে করা, আমার হাঁটা চলা শরীরটা তৈরি করা ওই চরিত্রটার জন্যে। কিন্তু তুই যেটা বলছিস সেই চরিত্রে তো সেটা স্মার্ট হতে হবে অনেক। হ্যাঁ চ্যানেল বলছে, চ্যানেল বলেছে, কিছু করার নেই। পরে 1.5 দিন বোধহয় সময় নিল আমাকে, কারণ সংলাপ তো চেঞ্জ হচ্ছে না, সংলাপ তো ওই রকমই লেখা আসছে। আমাকে আমার মুডটা ওই পাশে, মানে ওইটা যেহেতু 1 মাসের মধ্যে ঢুকে গেছে, ওই দিকেই চলে যাচ্ছিল। ওইটা আমার বোধহয় 1.5-2 দিনের মতন সময় লাগলো নিজেকে আবার ওই এই শোনো কেন এইসব করতে। ওইটাই নাকি চ্যানেল চায়, ওই দেখে এসছে কোথায় কি একটা ওরকম করেছিলাম বাইশ। ওইটা কিছুদিন আগে এক সিনেমার পরিচালক, তার ছবিতে আমি একটা পলিটিক্যাল লিডারের পাঠ করেছি। তার আরেকটা ছবি ফেব্রুয়ারি মাসে শুরু হবে, তার স্ক্রিপ্ট রিডিংয়ের সময় আমায় বললো, বুদ্ধদা তুমি এটা, আমি এই তো তোমার আগের ছবিটাই তো করলাম আমি, এই রাজনৈতিক নেতা। হ্যাঁ ওইটা আমি ওইটাই পারি, আর কিছু পারি না আমি। এবং করো না, আমি না করে দেবো কিন্তু। কারণ মাঝে শুরু হয়েছিল পুলিশের চরিত্র দেওয়া আমায়, সব কিছুতে আমি পুলিশ। এবার আমি পুলিশ ব্যাখ্যা করেছিলাম নিজের কাছে, সেটা হচ্ছে পুলিশ মানে ওই হাতে লাঠি নিয়ে কোথায় থাকেন নাকি একটা সুরে কথা বলে না অনেকে, ওটা নয়। পুলিশ একটা সরকারি চাকরি করে, আর 5টা লোক যেরকম সরকারি চাকরি করে সেরকমই একটা সরকারি চাকরি করে, ওনার একটা ক্ষমতাটা বেশি আছে। উনি খুব ধূর্ত, বুদ্ধিমান, আবার উনি অনেক বড় মাস্তান। পুলিশের ওপরে তো কোনো বড় মাস্তান নেই। তো এবার ওই আমি যে পার্টটা পুলিশের করতে যাচ্ছি, সেই পুলিশটা কীরকম, সেই রকমভাবে তাকে ওই ছাঁচে ফেলে দেবো। সে ধূর্ত, সে চালাক, সে বুদ্ধিমান, সে মাস্তান, ফেলে দেবো করে আমি একটা পুলিশ করেছিলাম। সেই পুলিশটা নাকি সুপার ডুপারই, মানে তারা বলছে দারুণ দারুণ দারুণ, সাউথের কোন অভিনেতার সাথে তুলনা করা হচ্ছে। এই যে ভালো করে ফেলেছে এবার সবাই পুলিশ। রিসেন্ট 2টো পরিচালক আমাকে পরপর 2টো ছবি থেকে বাদ দিয়ে দিল, কেননা তাকে আমি বলেছি যে আমি পুলিশ করব না। তার কোথাও লেগে গেছে যে বাহ মুখের উপর না করে দিল, কারণ তারই ছবিতে আমি পুলিশের পাঠ করে এসেছি। 2টো পরিচালকেরই পুলিশের পাঠটা করে এসেছি আগের ছবিগুলোতে, রিপিট হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি করব না। তো এইটা হয় আমাদের এখানে, এটা চলছে এখন। আবার ওই যে বলছি যে বেশ কিছুদিন ধরে আমি দেখছি খালি নেতার পাঠ করে যাচ্ছি। তাও এখনও নেতার খিদেটা মেটেনি, কেননা আমি ভীষণ অবজার্ভ করি এই ইন্টারভিউগুলো দেখে আমি চেষ্টা করি তাদের মতন করে করবার। এইটা ওরা পেয়ে যাচ্ছে তো, পরিচালকরা দেখছে এইটা তো ওর মতন, এটা তো ওর মতন, ওই জন্য ভাবছে আরও আছে নেতা ভাণ্ডারে। এমন কোনো চরিত্র যেটা আপনাকে এখনো পর্যন্ত মানে কি বলবো খুব তৃপ্তি দিয়েছে অভিনেতা হিসেবে, এবং ওই চরিত্রটা আপনার কাছে খুব স্পেশাল, সেটা কিরকম চরিত্রটা? পাইনি এখনো কোনো চরিত্র আপনাকে তৃপ্তি দেয়নি? প্রচণ্ড খিদে আমার, পাইনি। একটা পাইনি না, বহু বছর আগে একটা চরিত্র পেয়েছিলাম, তখন ইটিভি এবং উইকলি একটি সিরিয়াল, যেটা সত্যিকারের ঘটনা নিয়ে নজরুল সাহেবের লেখা একটি
গল্প, যে গল্পটা নিয়ে এক পরিচালক একটি ওই উইকলি বানিয়েছিল, পরাণ মণ্ডলের ডায়েরি। ওই পরাণের চরিত্রটা আমি করেছিলাম, একটা হাবিলদারের চরিত্র, অসাধারণ আর একদম রিয়েল, মানে ওনার দেখা একটা হাবিলদারের জীবন। আমার সুবিধা হয়েছিল, উনি রোজ আসতেন ফ্লোরে, এসে বলতেন এই চরিত্রটা এরকম ছিল, এই লোকটা এই করতো, ইনপুটস দেওয়া। ওইটা পেতাম বলে আমার সুবিধা হতো পাঠটা করতে। ওই পাঠটা ভালো ছিল, কিন্তু ওইটা টেলিকাস্ট হয়নি। কেন? সেটাও রাজনৈতিক কারণে। আজ থেকে বহু বহু বছর আগের কথা বলছি আমি, তখন জাস্ট ইটিভি এসছে, আমিও তখন খুব ছোট, মানে ওই কি বলে হাবিলদারের পাঠ করার মতন আমার সবটা ছিল, তাই পরিচালক আমায় নিয়েছিল। সেটা আমাদের এখানকার রাজনৈতিক কারণ নয়, ওই সাউথের যে এখানে ইটিভি সেখানকার সমস্যা ছিল, সেখানকার রাজনৈতিক কারণে এটা টেলিকাস্ট হয়, আমি যা শুনেছিলাম। এই যে দীর্ঘ কেরিয়ার, আপনি যেটা বারবার বললেন যে আমি অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছি, তারপর এই স্বীকৃতিগুলো এসছে, অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে ইন্ডাস্ট্রি সঠিক মূল্যায়ন দিয়েছে? ভারতবর্ষের ক্ষেত্রে বলতে পারি, সারা পৃথিবীতেই হয়তো এটা প্রযোজ্য। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জগতের মানুষকে, যোগ্য মানুষের মূল্যায়ন কোনো সময় মৃত্যুর আগে হয় না। শুধু ওইটা নিয়ে ভেবে কষ্ট পেয়ে লাভ নেই। আমি মারা যাওয়ার পর হয়তো হবে মূল্যায়ন, যদি সেই জায়গাটা রেখে দিতে পারি, না হলে তো হবে না। তো সারা পৃথিবী হয়তো, তাই ভারতবর্ষ তো আছেই। এটা মৃত্যুর পর তাকে নিয়ে খুব লেখালেখি হয়, আহা কি ভালো, কি ছিল, কি ওই কি ওই। এই ধরন কোনোদিন বদলাবে? না, নষ্ট হয়ে গেছে, কে বদলাবে কবে? আর ওই ধ্বংস হয়ে যাবে, নতুন একটা সৃষ্টি হবে তবে। ধ্বংস মানে আমি বলছি না ওই কোনো এই পার্টি চলে গেল ওই পার্টি আসবে, তা নয়। একটু স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। আমার বাবা এখানে একটা খাট ছিল, এখানে বসে থাকতো, আর ওই কোনাটা একটা শাটার দেওয়া টিভি ছিল, শুধু খবরটা শুনতেন ওখানে, দেখতেন শুনতেন ওখানে। তো বাবা যেহেতু ফ্রিডম ফাইটার ছিলেন, তার ভেতরে যে চেতনা, রাজনৈতিক বোধ, বুদ্ধি, যে ভাবনা, সেই ভাবনার থেকে তিনি ওইটা এক বিখ্যাত লিডারের একটা বাইট শুনছিলেন, তাতে সেই নেতা বলছিলেন যে আমাদের প্রফেশনে শুধু এইটুকুনো শব্দ শুনে হাউ হাউ করে এখানে বসে বসে কাঁদলেন, কেঁদে শাটারটা অফ করেছিলেন, করে বলেছিলেন আর খবর দেখবে না। দেখেননি তারপরে আর খবর। বলছে রাজনীতি করে, সে বলছে প্রফেশন এটা। তো সেইটা যখন হয়েছে আজ থেকে কত বছর আগে, আরও নষ্ট হতে 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 আরও নষ্ট হয়ে গেছে। সুতরাং এই পরিবর্তন কে ঘটাবে? আপনার জীবনে কোনো আফসোস হয়? না না, আফসোস নেই, কিচ্ছু নেই। যেটা ছিল আমার সেটা পাচ্ছি, যেটা থাকবে না সেটা পাবো না। আক্ষেপের কোনো জায়গায়? জায়গায় নেই কোনো। আক্ষেপ করবো কেন? বরঞ্চ যা পেয়েছি অনেকটা, অনেকটা। আমি জানি না আমি তার যোগ্য কিনা, আমার খুব সন্দেহ হয় মাঝে মধ্যে। ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। তো আজকে এই যে এতগুলো কথা, এবং আমি যেটা বলার, যে আজ অনেকটা শুনেছি বলার থেকে, এবং আপনাদের মতো মানুষদের কাছে এটাই পাওনা থাকে যে অনেকটা শোনার বা অনেকটা জানার। এই যে সিনেমা, সিরিয়াল সবটাই চলছে এবং চলবে, সেটা কম বেশি কাজের মধ্যে দিয়ে চলবে। আমি যদি শেষে জিজ্ঞেস করি যে এখন নিজেকে যে জায়গায় আছেন এবং আগামী দিনে নিজেকে কোথায় দেখতে চান এই প্রফেশনটাতে থেকে এবং আপনার অভিনয় জীবনের? আমি একটা ভালো অভিনেতা হয়ে যেন থেকে যেতে পারি, এবং সেটা ভালো মানুষ হিসেবে। আমি বললাম না, আমার কোনো শত্রু নেই, এটা আমি বিশ্বাস করি। তো সেইটা কোথাও কোথাও মনে হয় যে আমার ভালো মানুষই। যদি সামান্য ভালো মানুষ আমি হয়ে থাকি, সেটা যেন অসামান্য হই। কেউ যেন ওই যখন চলে যাওয়ার পরে মূল্যায়ন হবে, তখন যেন এইটা অন্তর থেকে মানুষ বলেন, বেশি সংখ্যক মানুষ বলেন যে সত্যি অসাধারণ ভালো মানুষ ছিলেন। এই ভালো মানুষটা যদি আমি হতে পারি, তাহলে আমার বিশ্বাস যে আমি একটা ভালো অভিনেতা হিসাবে থেকে যেতে পারবো। এটা ভীষণ বিশ্বাস করি আমি। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আরে